গুরুত্বপূর্ণ বেসিক ক্লাস। দেখেন ছোট ছোট অনেকগুলো জিনিস আমরা শিখবো। আমরা অলরেডি বোর্ডের উপরে লিখে ফেলেছি। দেখেন আমরা লিখছি প্রকৃত দ্রবণ, কলয়েড, সাসপেনশন, সল, জেল, ইমালশন, কোয়াগুলেশন, হার্ডিশু যে সূত্র, পেপটাইজেশন, টিন্ডাল ঘটনা। এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে বলার চেষ্টা করব। তো দেখেন আমরা প্রথমেই কিন্তু বোর্ডের উপরে তিনটা জিনিস লিখে ফেলেছি। দেখেন বেসিক্যালি এখানে তিনটা জিনিস নিয়ে কাজ আমরা প্রথমে করব, প্রকৃত দ্রবণ, কলয়েড এবং সাসপেনশন। প্রকৃত দ্রবণ, কলয়েড এবং সাসপেনশন। খেয়াল করেন কোন দ্রাবকের মধ্যে দ্রবণ একটা নির্দিষ্ট রেঞ্জের ব্যাস নিয়ে যদি যুক্ত হয় বা মিশ্রিত হয় তাহলে আমরা একটা সলিউশন পাবো। সেই এই কণার ব্যাসের উপর ভিত্তি করে দেখেন প্রকৃত দ্রবণ, ক্লোরাইড এবং সাসপেনশন নির্ধারিত হবে। প্রকৃত দ্রবণ হতে হলে দ্রবণের একটা দ্রব কণার একটা ব্যাস থাকবে, ক্লোরাইড হতে হলে একটা ব্যাস থাকবে, আবার সাসপেনশন হতে হলে একটা ব্যাস থাকবে। প্রকৃত কণার ক্ষেত্রে ব্যাসটা দেখেন আমরা এরকম লিখি, কণার ব্যাস যদি আমরা বলার চেষ্টা করি, কণার ব্যাস প্রকৃত কণার ক্ষেত্রে 10⁻8 সেন্টিমিটার অথবা এরকম 0.1 থেকে 2 ন্যানোমিটার, এই রেঞ্জের ভিতরে থাকে বেসিক্যালি। এটা হচ্ছে 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার বা 2 থেকে 500 ন্যানোমিটার, এই রেঞ্জের। আর এটা গ্রেটার দেন 500 ন্যানোমিটার সাসপেনশন যে কণাগুলোর ব্যাস। এখন দেখেন এগুলো আমরা মোটামুটি লিখলাম। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে 10⁻8 সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার, 0.1 থেকে 2 ন্যানোমিটার পর্যন্ত এই রেঞ্জের ভিতরে কণার ব্যাসগুলো থাকে। ক্লোরাইডের ক্ষেত্রে 200 থেকে 500 ন্যানোমিটার বা 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার, এই ব্যাসের ভিতরে কণার ব্যাসটা হবে। এবং সাসপেনশনের ক্ষেত্রে দেখেন এর ব্যাসটা হবে 500 ন্যানোমিটারের থেকে কিছুটা বেশি। তো দেখেন যখন আমার দ্রবণ যখন তৈরি হয়, দ্রবণ দেখেন কত প্রকার হতে পারে। দ্রবণ স্বচ্ছ হতে পারে, অস্বচ্ছ হতে পারে। দ্রবণ সমসত্ব হতে পারে, আবার অসমসত্ব হতে পারে। দ্রবণ স্থায়ী হতে পারে, আবার অস্থায়ী হতে পারে। এই যে আমার রেঞ্জের কণাগুলো যখন এর ভিতরে থাকবে দেখেন এই তথ্যগুলো আমরা পাবো। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে এই তিনটার তথ্যর একটা পাবো, গুলো একটা একটা করে আমরা পাবো। ক্লোরাইডের ক্ষেত্রে একটা একটা পাবো, সাসপেনশনের ক্ষেত্রে একটা একটা করে পাবো। এইগুলোর উপর ভিত্তি করে আমার প্রকৃত দ্রবণ, ক্লোরাইড এবং সাসপেনশন নির্ধারিত হবে যে কোনটা অ্যাবসলিউট প্রকৃত দ্রবণ, কোনটা ক্লোরাইড, কোনটা সাসপেনশন। তা দেখেন যখন আমরা যদি কোনো দ্রাবকে 10⁻8 সেন্টিমিটার বা 0.1 থেকে 2 ন্যানোমিটার এই ব্যাসের কণা যদি দ্রবীভূত থাকে তাহলে যে দ্রবণটা তৈরি হয় বেসিক্যালি সেই দ্রবণটা হয় স্বচ্ছ, সমসত্ব এবং স্থায়ী। এরকম যদি দ্রবণ তৈরি করে তারা হবে হচ্ছে প্রকৃত দ্রবণ। আর দেখেন যদি আমার দ্রবণ হয়ে যায় অস্বচ্ছ, অসমসত্ব বাট স্থায়ী, তাহলে সেটা ক্লোরাইড। খেয়াল রাখতে হবে স্থায়ী হবে। আর এখানে দেখেন অস্বচ্ছ, অসমসত্ব কিন্তু অস্থায়ী, এরকম যদি হয় তাহলে তারা হবে সাসপেনশন। এই জায়গাটা খেয়াল রাখবো, এটা স্থায়ী, এটা অস্থায়ী। আমি যদি প্রকৃত দ্রবণের উদাহরণ দিতে চাই, দেখেন চিনি, লবণ, ইউরিয়া। এটা দেখেন স্টার্চ, দাম, জিলেটিন, অ্যালবুমিন। ছোট ছোট করে লিখে তারপর আমরা বলার চেষ্টা করব। আর সাসপেনশন দেখেন আমরা যদি উদাহরণ দিতে চাই, বর্ষাকালে ঘোলা পানি।
তারপরে রক্তের সিরাম, আমরা বলার চেষ্টা করি। সবাইকে বলি আর কি, ক্লাসের যুক্ত হয়ে যায়, ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস মিস করা যাবে না। সবাইকে বলি, দেখেন আমরা যদি দেখেন কোন দ্রাবকের ভিতরে যদি কোন দ্রবকণা 10^8 বা 0.1 থেকে 2 ন্যানোমিটার এই ব্যান্ড বিশিষ্ট কণা রূপে ছড়িয়ে থেকে যে মিশ্রণটা তৈরি করবে, সেই মিশ্রণটা যদি স্বচ্ছ, সমসত্ব এবং স্থায়ী হয়, তাহলে তাকে আমরা বলবো প্রকৃত দ্রবণ। আবার খেয়াল করেন, কোন দ্রাবকের মধ্যে 0.10^8 সেন্টিমিটার বা 0.1 থেকে 0.2 ন্যানোমিটার ব্যান্ড বিশিষ্ট কণা রূপে কোনো দ্রবকণা ছড়িয়ে থেকে যদি স্বচ্ছ, সমসত্ব এবং স্থায়ী দ্রবণ তৈরি করে, তাকে আমরা বলবো প্রকৃত দ্রবণ। আর যদি কোনো দ্রাবক অণুর মধ্যে 10^7 থেকে 10^5 সেন্টিমিটার অথবা 2 থেকে 500 ন্যানোমিটার এই ব্যান্ড বিশিষ্ট কণা রূপে ছড়িয়ে থেকে কোনো দ্রব অণু যদি ছড়িয়ে থেকে অস্বচ্ছ, অসমসত্ব বাট স্থায়ী একটা দ্রবণ তৈরি করে, তাহলে সেটাকে বলবো আমরা মিশ্রণ বা দ্রবণ যাই বলি তৈরি করে, সেটা হচ্ছে কোলয়েড। আর যদি 500 ন্যানোমিটার অপেক্ষা বেশি বা 10^7 থেকে 10^5 সেন্টিমিটার এই ব্যাস অপেক্ষা বেশি ব্যাস বিশিষ্ট কণা যদি ছড়িয়ে থেকে অস্বচ্ছ, অসমসত্ব বাট অস্থায়ী দ্রবণ তৈরি করে বা মিশ্রণ তৈরি করে, সেটার নাম আমরা বলবো হচ্ছে সাসপেনশন। খেয়াল রাখবো, খেয়াল করেন, আমরা যদি বর্ষায় দেখেন সাসপেনশন উদাহরণ আমরা বলেছি বর্ষাকালে ঘোলা পানি, যখন আমরা বর্ষাকালে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পরে দেখেন পুকুরের পানিতে যদি খেয়াল করে এটা কিন্তু ঘোলাটে হয়ে যায়, কিছুক্ষণ পরে দেখবেন আবার এই ঘোলা পানিটা একেবারে স্বচ্ছ হয়ে যায়। বা বাচ্চারা যদি খেলাধুলো করে, খেলাধুলো করার পরে ঘোলাটে পানিটা ঘোলা হয়ে যায়, কিছু সময় পরে দেখবেন এই ঘোলাটে অবস্থা থাকে না, অর্থাৎ এই ঘোলাটে অবস্থাটা আমরা বলছি। তাহলে যে কাদা, বালিয়ার কাদা যেটা, সেটা যখন বর্ষাকালে বৃষ্টি হলো সেটা কিন্তু অস্বচ্ছ এবং অসমসত্ব, বাট কিছুক্ষণ পরে কিন্তু এই অবস্থাটা থাকে না, এই ঘোলাটে অবস্থাটা থাকে না, এইটাকে আমরা বলছি অস্থায়ী। বাট ঘোলাটে অবস্থাটা যদি স্থায়ী হয়ে যায় সেটা কোলয়েড হবে। আর ঘোলাটে অবস্থাটা যদি কিছুক্ষণ পরে না থাকে, তারপরে আমরা দেখেন একটা সিরাপের শিশিটাকে যখন আপনি ঝাঁকানোর পর এটা কিন্তু অস্বচ্ছ, অসমসত্ব হয়ে যায়, কিছুক্ষণ পরে কিন্তু আবার স্বচ্ছ হয়ে যায়। এই সিরাপটা কিন্তু সাসপেনশনের উদাহরণ। বাট যদি এই ঘোলাটে অবস্থাটা না যায়, যেমন স্টার্চ, যদি আপনি স্টার্চ বা আমরা গ্লুকোজ যেগুলো, এটা গোলানোর পর এটা কিন্তু দ্রবীভূত অবস্থায় থেকে যায়, এটা কিন্তু আর এই স্বচ্ছ হয় না, এগুলোকে আমরা বলি কোলয়েড। যদি স্থায়ী এবং অস্থায়ী দেখেন, এই অসমসত্ব অবস্থাটা যদি স্থায়ী ভাবে থেকে যায় তাহলে সেগুলো কোলয়েড, বা অসমসত্ব, অস্বচ্ছ অবস্থাটা যদি না থাকে, আবার যদি স্বচ্ছ হয়ে যায়, তাহলে সেইগুলোকে আমরা বলবো সাসপেনশন। তো দেখেন, প্রকৃত দ্রবণ, কোলয়েড এবং সাসপেনশন, এই তিনটা জিনিস মোটামুটি ক্লিয়ার করে আমাকে একটু বলেন। কণার ব্যাসগুলো সবাই লিখে ফেলবেন, কোন রেঞ্জের কণা এবং দ্রবণটা কেমন তৈরি হবে। স্বচ্ছ, সমসত্ব বা স্থায়ী হলে প্রকৃত, যদি অস্বচ্ছ, অসমসত্ব এবং স্থায়ী হয় ক্লয়েড, আর যদি অস্বচ্ছ, অসমসত্ব বাট অস্থায়ী হয় তাহলে হবে সাসপেনশন। খেয়াল রাখবো সবাই। মেহেদী হাসান শুভ, রাজু চৌধুরী, অনিক দাস, অনিক সাহা, হৃদয় মিয়া, রাফি উদ্দিন, সবাই বলছে ইয়েস, বলছে বুঝছি, ক্লিয়ার বলছে। স্বর্ণভদ্র ক্লিয়ার, রিয়াজুল হাসান প্রিন্স ক্লিয়ার বলছে, মনীষা শাহ ক্লিয়ার বলছে, ওকে। এখন দেখেন, দুটা জিনিস আমরা ছোট করে শিখব। একটা হচ্ছে বিস্তৃত দশা, আর একটা হচ্ছে বিস্তার মাধ্যম। এটা মনে করেন পানি,
এর ভিতরে দেখেন তৈল কণা, আপনি ড্রপলেট আকারে তৈল কণাগুলো আপনার ছড়িয়ে আছে। তৈল ড্রপলেট, তাহলে পানি হচ্ছে বিস্তার মাধ্যম, এবং এই তৈল হচ্ছে বিস্তৃত দশা। বিস্তৃত দশা যাহার মধ্যে ছড়িয়ে থাকে সেটা হচ্ছে বিস্তার মাধ্যম, আর বিস্তার মাধ্যমের মধ্যে যে ছড়িয়ে থাকে সে হচ্ছে বিস্তৃত দশা। তাহলে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম খেয়াল রাখবেন, এটা আমার একটু জানা থাকা লাগবে। বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা যাহার মধ্যে ছড়িয়ে থাকে সেটা হচ্ছে বিস্তার মাধ্যম, আর বিস্তার মাধ্যমের মধ্যে যে ছড়িয়ে থাকে তাকে বলা হবে বিস্তৃত দশা। নোট করেন, বিস্তৃত দশা যাহার মধ্যে ছড়িয়ে থাকে তাকে বিস্তার মাধ্যম বলে, অন্যভাবে বিস্তার মাধ্যমের মধ্যে যে ছড়িয়ে থাকে তাকে বিস্তৃত দশা বলে। দ্রব্য কণাটা বেসিক্যালি বিস্তৃত দশা এবং দ্রাবক কণাটা বিস্তার মাধ্যম হিসেবে কাজ করে। দ্রব্য কণা বিস্তৃত দশা এবং দ্রাবক হচ্ছে বিস্তার মাধ্যম। দ্রব্য কণা বিস্তৃত দশা এবং দ্রাবক অণু বিস্তার মাধ্যম হিসেবে কাজ করে। নোট করেন এটা। তাহলে বিস্তার মাধ্যমে যে ছড়িয়ে থাকে সে বিস্তৃত দশা, আর বিস্তৃত দশা যাহার মধ্যে ছড়িয়ে থাকে সে হচ্ছে বিস্তার মাধ্যম। তাহলে আমরা এই পানির ভিতরে দেখেন তেলের একটা কম্বিনেশন, পানি আর তেল, বা তেলের ভিতরে পানিও থাকতে পারে। তেলটা যদি আপনার এটা যদি এরকম হতো, তেলটা যদি আপনার এটা যদি তেল হতো তাহলে এটা বিস্তার মাধ্যম হিসেবে কাজ করতো। তেল হলে এটা কিন্তু বিস্তার মাধ্যম হতো। আর এখানে আপনি পানির কণা ছড়িয়ে আছে H2O, এটা হতো বিস্তৃত দশা। অর্থাৎ যার মধ্যে ছড়িয়ে থাকবে সে বিস্তার মাধ্যম, আর যে ছড়িয়ে পড়বে, যে ছড়িয়ে থাকে সে আসলে বিস্তৃত দশা। এই বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা এই দুটো জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু জানান, ছোট করে জানান যে এই দুটো জিনিস ক্লিয়ার কিনা, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম। আমার একটু জানান ক্লিয়ার কিনা বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম। দ্রব্য কণা বেসিক্যালি বিস্তৃত দশা হিসেবে কাজ করে এবং দ্রাবক কণাটা বিস্তার মাধ্যম হিসেবে কাজ করে। আমার এই বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমটা লাগবে। ইসমাইল বলছে, অন্তরাল আবিবা বলছে, স্বর্ণভদ্র বলছে ক্লিয়ার, রাজু চৌধুরী, অনিক দাস, হৃদয় মিয়া ক্লিয়ার বলছে সবাই। প্রত্যাশা মজুমদার সবাই ক্লিয়ার বলছে, ঠিক আছে। তরুণা তানজুম ওকে। এখন দেখেন আমি একটা জিনিস পড়বো এখন, ইমালসন। ইমালসন দেখেন দুটো অমিশ্রণীয় তরল। এখানে দেখেন বিস্তৃত দশা অর্থাৎ দ্রব অণু হবে তরল এবং বিস্তার মাধ্যম সেটাও হবে তরল। ইমালসন হওয়ার সত্ত্বেও হচ্ছে ইমালসন যখন আমরা পাবো বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুটোই তরল হবে এবং দুটো অমিশ্রণীয় তরল আমার কাজ করবে। একটা তরলের মধ্যে সাপোজ আমি ধরে রাখলাম এখানে মনে করেন পানি আছে, পানি এটা হচ্ছে বিস্তার মাধ্যম, এর ভিতরে দেখেন তৈল, এটা হচ্ছে বিস্তৃত দশা। এই পানি এবং তেল এটা দুটোই কিন্তু অমিশ্রণীয় তরল। এটা হচ্ছে পানিতে
তেল ইমালশন। এবং এই তৈল কণা এটা 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণা রূপে ছড়িয়ে থাকবে। তাহলে যখন একটা তরলের মধ্যে আর একটা অমিশ্রণীয় তরল 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণা রূপে ছড়িয়ে থেকে যে কলয়েডীয় সিস্টেম তৈরি করে তাকে ইমালশন বলে। এখানে টেকনিকটা হচ্ছে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুটোই কিন্তু তরল, বিস্তৃত দশাও তরল, বিস্তার মাধ্যমও তরল। এটা পানিতে তেল ইমালশন, অর্থাৎ পানির ভিতরে আমি তেল দিয়েছি, পানিতে তেল ইমালশন তৈরি করা যেতে পারে, আবার তেলে পানি ইমালশন তৈরি করা যায়। এখান থেকে পানি বিস্তার মাধ্যম, আবার তেলটাকেও আপনি বিস্তার মাধ্যম তৈরি করতে পারেন। তাহলে সংজ্ঞাটা কেমন হবে? একটি তরলের মধ্যে আর একটি অমিশ্রণীয় তরল 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণা রূপে ছড়িয়ে থেকে যে কলয়েডীয় দ্রবণ তৈরি করে তার নাম ইমালশন। আবার খেয়াল করি, একটি তরলের মধ্যে আরেকটি অমিশ্রণীয় তরল 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণা রূপে ছড়িয়ে থেকে যে কলয়েডীয় দ্রবণ তৈরি করে তাকে আমরা বলি ইমালশন। ওকে, যেমন পানিতে তেল ইমালশন বা তেলে পানি ইমালশন, এটা এমন ভাবে তৈরি করা যেতে পারে। এখানে বিস্তৃত দশম, এইগুলো ড্রপলেট গুলো ওয়াটারে দিয়ে দিলাম, এইগুলো H2O, এইগুলো হচ্ছে বিস্তৃত দশা এখানে, আর এটা তেল, তেলটা হচ্ছে বিস্তার মাধ্যম। বিস্তার মাধ্যম বিস্তৃত দশা। এটা হচ্ছে তেলে পানি ইমালশন, তেলে পানি ইমালশন। ইমালশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তেলে পানি বা পানিতে তেল ইমালশন হতে পারে, আবার তেলে পানি ইমালশন হতে পারে। অর্থাৎ এখানে টেকনিকটা হচ্ছে দুটো অমিশ্রণীয় তরল, বিস্তৃত দশা ও লিকুইড, বিস্তার মাধ্যম ও লিকুইড, খেয়াল রাখতে হবে। আমরা ইমালশনটা ক্লিয়ার কিনা আমরা একটু জানি, ইমালশন জানলে আমরা সহজেই শিখতে পারবো। আমরা ইমালশনটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এখানে কিন্তু একটা তরলের মধ্যে আর একটা অমিশ্রণীয় তরল 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণা রূপে ছড়িয়ে থেকে যে কলয়েডীয় দ্রবণ তৈরি করবে সেটা ইমালশন। অর্থাৎ ইমালশন কিন্তু ওয়ান টাইপ অফ কলয়েডিয়াস দ্রবণ। এই ইমালশনটা কিন্তু কলয়েডীয় দ্রবণের মতো, রেঞ্জটা কিন্তু 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার এই ব্যাসে। তাহলে ইমালশন এক প্রকার কিন্তু কলয়েড, খেয়াল রাখতে হবে। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। প্রত্যাশা মজুমদার, ক্লিয়ার। অনেক দাস, একটি আবার সংজ্ঞাটা বা অনেক দাস সংজ্ঞাটা আবার বলতে বলছে, দেখেন। তাহলে একটি তরলের মধ্যে আরেকটি অমিশ্রণীয় তরল 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণা রূপে ছড়িয়ে থেকে যে কলয়েডীয় দ্রবণ তৈরি করে তাকে ইমালশন বলে। ইমালশনের কিন্তু বিস্তৃত দশা এবং বিস্তার, পানিতে তেল ইমালশন এবং তেলে পানি ইমালশন, এইভাবে কিন্তু আমরা বেসিক্যালি ইমালশন পেয়ে থাকি। অর্থাৎ পানির ভিতরে তেল, যখন পানির ভিতরে তেল দিব, পানি তখন বিস্তার মাধ্যম হিসেবে কাজ করবে, তেলটা বিস্তৃত দশা হিসেবে কাজ করবে। যখন তেলের ভিতরে আমরা পানি দিব, তেলটা তখন বিস্তার মাধ্যম এবং পানিটা বিস্তৃত দশা হিসেবে কাজ করবে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা এটা মোটামুটি শিখে ফেললাম। এখন দেখেন সল এবং জেল।
আমরা যে কলয়েডীয় দ্রবণটা তৈরি করলাম, খেয়াল করেন এই কলয়েডীয় দ্রবণের একটা লঘু হতে পারে, গাঢ় হতে পারে। লঘু কলয়েডীয় দ্রবণকে আগে কলয়েডীয় দ্রবণের সংজ্ঞা দিয়ে নিব। কলয়েডীয় দ্রবণের সংজ্ঞা, কলয়েডীয় দ্রবণের সংজ্ঞা। তারপর আমরা এখান থেকে নোট করব, লঘু কলয়েডীয় দ্রবণকে সল বলে। লঘু কলয়েডীয় দ্রবণকে সল বলে। ফোম, অ্যারোসল এগুলো সব সলের উদাহরণ। আর গাঢ় কলয়েডীয় দ্রবণকে জেল বলে। সল জেল। তাহলে আমি কলয়েডীয় দ্রবণ কি, কলয়েডীয় দ্রবণ যখন দ্রাবকণের ভিতরে কোন দ্রবকণা 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার এই বিশিষ্ট কণার উপর ছড়িয়ে থেকে যে দ্রবণ তৈরি হয় সেটা বেসিক্যালি কলয়েডীয় দ্রবণ। এই কলয়েডীয় দ্রবণটা যদি লঘু হয় তার নাম হচ্ছে সল, এই কলয়েডীয় দ্রবণটা যদি গাঢ় হয় তার নাম জেল। আবার খেয়াল করেন কোন দ্রাবকের মধ্যে দ্রব অণু যদি 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার বা 2 থেকে 500 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট কণার উপর ছড়িয়ে থেকে যে দ্রবণটা তৈরি করবে সেটা হচ্ছে কলয়েডীয় দ্রবণ। আর এই কলয়েডীয় দ্রবণটা যদি লঘু হয় তাহলে আমরা তাকে বলবো সল, আর এই কলয়েডীয় দ্রবণটা যদি গাঢ় হয় তার নাম হচ্ছে জেল। তাহলে লঘু কলয়েডীয় দ্রবণ হচ্ছে সল আর গাঢ় কলয়েডীয় দ্রবণ হচ্ছে জেল। তাহলে সল আর জেল ক্লিয়ার কিনা? কলয়েডীয় দ্রবণের সংজ্ঞা দিয়ে নেবেন, দিয়ে নিয়ে তারপর আপনি বলবেন লঘু কলয়েডীয় দ্রবণকে বলবো আমরা সল এবং গাঢ় কলয়েডীয় দ্রবণকে আমরা বলবো জেল। ক্লিয়ার? তাহলে সল কলয়েডীয় দ্রবণের সংজ্ঞাটা আবার খেয়াল করেন, কোন দ্রাবকের মধ্যে 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে দ্রবকণা ছড়িয়ে থেকে যে দ্রবণটা তৈরি করবে সেটা হচ্ছে কলয়েডীয় দ্রবণ। কলয়েডীয় দ্রবণ আসলে উদ্ভিদ বা প্রাণীর ঝিল্লির মধ্য দিয়ে কিন্তু অবাধে চলাচল করতে পারে না, এটা একটু বড় সাইজ। আর যেগুলো ক্রিস্টালয়েড সেগুলো উদ্ভিদ এবং প্রাণীর ঝিল্লির মধ্য দিয়ে অবাধে চলাচল করতে পারে। তাহলে এই কলয়েডীয় দ্রবণটা যদি লঘু হয় তার নাম সল, যদি কলয়েডীয় দ্রবণ গাঢ় হয় তার নাম জেল। এটা ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। মেহেদী হাসান শুভ, খানজান শুভ, অনিক দাস, হুমায়ুন কবির, হৃদয় মিয়া সবাই ক্লিয়ার বলছেন। রোজিনা আক্তার, ইসমাইল। তাহলে সল জেল ক্লিয়ার। সল জেলের সংজ্ঞা কিন্তু বইতে আসলে পাওয়া যায় না, বাট আপনাদের টেকনিকটা বলে দিলাম আমরা। কলয়েডীয় দ্রবণের সংজ্ঞা দেওয়ার পরে লঘু কলয়েডীয় দ্রবণকে সল বলে এবং গাঢ় কলয়েডীয় দ্রবণকে জেল বলে। আপনারা আশা করি এটা এখান থেকে আনসার করতে পারবেন। তাহলে আমাদের মোটামুটি শেখা হয়ে গেল আমরা এখান থেকে প্রকৃত দ্রবণ শিখে পেলাম, কলয়েড, সাসপেনশন, সল, জেল, ইমালশন। এখন আমরা চলে আসবো কোয়াগুলেশন। কোয়াগুলেশন বা কলয়েডের জমাট বাঁধা। সাধারণত দেখেন কলয়েড কণাগুলো কিন্তু স্টেবল, সুস্থিত, এরা কিন্তু জমাট বাঁধতে চায় না কলয়েড। বাট আমরা যদি কিছু টেকনিক অ্যাপ্লাই করি তাহলে কলয়েড কণাটি কিন্তু জমাট বাঁধানো সম্ভব।
তো যে বিশেষ পদ্ধতিতে এই কলয়েড কণাকে আমরা একত্রিত করে জমাট বাঁধাই সেই প্রসেসটাকে বলা হয় কোয়াগুলেশন বা কলয়েডের জমাট বাঁধা। তো এটা আমরা রাসায়নিক পদার্থ যোগ করে বেসিক্যালি রাসায়নিক পদার্থ যোগ করে কলয়েড কণাকে একত্রিত করে আমরা জমাট বাঁধাই। এই ঘটনাটাকে বলা হয় কোয়াগুলেশন বা কলয়েডের জমাট বাঁধা। আমরা আরো কিভাবে করতে পারি সেগুলো আমরা এখানে লিখতেছি। কোয়াগুলেশন দেখেন কিভাবে করা যায়। রাসায়নিক পদার্থ যোগ করে রাসায়নিক পদার্থ বা তড়িৎ বিশ্লেষ্য যোগ করে দেখা যায় দ্রবণ ফুটিয়ে তড়িৎ চালন দ্বারা বারবার ঝিল্লি বিশ্লেষণ দ্বারা নোট করেন, এগুলো লিখে নেন। আমরা কলয়েডকে যদি জমাট বাঁধাতে চাই তাহলে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা সংজ্ঞাটাও লিখে দিব, সংজ্ঞা লিখে দিচ্ছি একটু পরে। বিপরীত আধানযুক্ত কলয়েড মিশ্রিত করে এই কাজগুলো দ্বারা আমরা কোয়াগুলেশন ঘটিয়ে থাকি, কলয়েডকে জমাট বাঁধিয়ে থাকি। অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থ যোগ করে কলয়েড কণাকে একত্রিত করে জমাট বাঁধানোর প্রক্রিয়াকে কোয়াগুলেশন বা কলয়েডের জমাট বাঁধা বলে আমরা সংজ্ঞাগুলো লিখব। যে কোনো তড়িৎ বিশ্লেষ্য বা রাসায়নিক পদার্থ যোগ করে কলয়েড কণাকে একত্রিত করে জমাট বাঁধানোর প্রক্রিয়াকে কোয়াগুলেশন বা কলয়েডের জমাট বাঁধা বলে। আবার লিখেন, কোন রাসায়নিক পদার্থ বা তড়িৎ বিশ্লেষ্য যোগ করে কলয়েড কণাকে একত্রিত করে জমাট বাঁধানোর প্রক্রিয়াকে কোয়াগুলেশন বা কলয়েডের জমাট বাঁধা বলে। এবং এই কোয়াগুলেশন দেখেন আমরা রাসায়নিক বা তড়িৎ বিশ্লেষ্য যোগ করে করতে পারি, দ্রবণকে ফুটিয়ে করতে পারি, তড়িৎ চালন দ্বারা করতে পারি, বারবার ঝিল্লি বিশ্লেষণ বা ইলেকট্রোলাইটিক বিশ্লেষণ এটা দ্বারা আমরা করতে পারি, এবং বিপরীত আধানযুক্ত কলয়েড মিশ্রিত করে আমরা এই ঘটনাগুলো ঘটতে পারি বা কলয়েডকে জমাট বাঁধাতে পারি, কোয়াগুলেশন আমরা ঘটাতে পারি এইগুলো ঘটনার মাধ্যমে। কোয়াগুলেশন আমরা করতে পারি, এগুলো নোট করে ফেলেন সবাই। মোটামুটি কোয়াগুলেশন ক্লিয়ার কিনা, কোয়াগুলেশন বা কলয়েডের জমাট বাঁধা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানান সবাই। কোয়াগুলেশন মানে কলয়েডের জমাট বাঁধা। আবার বলি, কোয়াগুলেশন মানে কলয়েডের জমাট বাঁধা। এই কলয়েডের জমাট বাঁধাতে আমরা কিভাবে পারবো? কোন রাসায়নিক পদার্থ যোগ করে আমরা কলয়েড কণাকে একত্রিত করে জমাট বাঁধাবো। এই প্রসেসটার নাম হচ্ছে কোয়াগুলেশন বা কলয়েডের জমাট বাঁধা। এটা ফুটিয়ে করা যেতে পারে, তড়িৎ চালন দ্বারা করা যেতে পারে, ঝিল্লি বিশ্লেষণ দ্বারা করা যেতে পারে, বিপরীত আধানযুক্ত কলয়েডকে মিশ্রিত করে করা যেতে পারে, এবং তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটস ব্যবহার করে এটা করা যেতে পারে। ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু জানান। মেহেদী হাসান শুভ, রোজিনা আক্তার, রাকিব ইসলাম খানজান শুভ, অন্তরালা বিভা সবাই বলছে মোটামুটি ক্লিয়ার। ওকে, কোয়াগুলেশন আমরা শিখে ফেললাম। এখন দেখেন এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে হার্ডি-সুলজের সূত্র। খুবই গুরুত্বপূর্ণ হার্ডি-সুলজের সূত্র। এখান থেকে কোশ্চেন আসে, হার্ডি-সুলজের সূত্র। হার্ডি-সুলজে দেখেন এই কিন্তু দুইজন ভদ্রলোক, বিজ্ঞানী হার্ডি এবং সুলজে। এই দুই ভদ্রলোক দেখেন বিভিন্ন রাসায়নিক পদার্থ যোগ করে কলয়েড কণাকে জমাট বাঁধানোর প্রক্রিয়া উদ্ভাবন করেন। তো এই যে নিয়মে বা যে পদ্ধতিতে যে কলয়েড কণাগুলো জমাট বাঁধে সেই নিয়মগুলোকে হার্ডি-সুলজের সূত্র নামে পরিচিত। এটা বিভিন্ন রাসায়নিক পদার্থ যোগ করে বেসিক্যালি আমার যে কলয়েড কণাকে জমাট বাঁধানোর প্রক্রিয়া উদ্ভাবক হচ্ছে হার্ডি এবং সুলজে। তো
তো এই এদের পর্যবেক্ষণ দ্বারা যে নিয়মে রাসায়নিক পদার্থগুলো জমাট বাঁধে সেই প্রসেসটাকে আমরা বলবো হার্ডি-শুলজের সূত্র। হার্ডি-শুলজের সূত্র বেসিক্যালি দুইটা, দেখেন সেই দুইটা আমরা লিখে ফেলবো আসলে। কোলয়েড একটু লিখে নেন সবাই। কোলয়েড কণা বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন ও অ্যানায়ন কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, মানে জমাট বাঁধানো হেল্প করে। কোয়াগুলেন্ট কাজ করে। সাধারণত কোলয়েড কণা যদি ধনাত্মক আধান বিশিষ্ট হয় তাহলে ঋণাত্মক আধান বা অ্যানায়ন গুলো কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। যদি কোলয়েড কণা ঋণাত্মক আধান বিশিষ্ট হয় তাহলে ক্যাটায়ন বা পজিটিভ চার্জ বিশিষ্ট রেডিক্যাল গুলো কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। কোয়াগুলেশন ক্ষমতা আয়নের চার্জের সমানুপাতিক। আয়নের চার্জ সংখ্যা যত বেশি হবে উহার কোয়াগুলেন্ট ক্ষমতা তত বেশি হবে। একটু লিখে নেন, তারপর আমরা বোঝাচ্ছি। এই হার্ডি-শুলজের সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু কোশ্চেন আছে, ব্যাখ্যামূলক কোশ্চেন আছে এবং এমসিকিউ আসে যে কার কোয়াগুলেন্ট ক্ষমতা বেশি, কে দ্রুত জমাট বাঁধানে হেল্প করে, সেই তথ্যগুলো এখান থেকে আমরা শিখব। হার্ডি-শুলজের সূত্র তাহলে দেখেন, কোলয়েডকে বিভিন্ন রাসায়নিক পদার্থ যোগ করে কোলয়েড কণাকে যে জমাট বাঁধে, এটা উদ্ভব আছে হার্ডি এবং শুলজে। এবং তাদের পর্যবেক্ষণ থেকে আমরা যেটা জানতে পারি যে কোলয়েড কণার বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন অ্যানায়ন কোয়াগুলেন্ট বা জমাট বাঁধানে হেল্প করে। এবং কোয়াগুলেশন ক্ষমতা দেখেন আয়নের চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। অর্থাৎ আমি যদি চিন্তা করি, যদি আমি লিখি অ্যালুমিনিয়াম 3+ এবং যদি লিখি আমরা বেরিয়াম 2+, এদের মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম 3+ এর কোয়াগুলেন্ট ক্ষমতা বেশি, কারণ ওর চার্জের সংখ্যা বেশি। আমি ক্যাটায়ন গুলো যদি চিন্তা করি, অ্যানায়ন একইভাবে চিন্তা করব, আমরা লিখে দেব চার্জের সংখ্যা যার বেশি, চার্জের ঘনত্ব যার বেশি, তার কোয়াগুলেন্ট ক্ষমতা বেশি, তার জমাট বাঁধানোর ক্ষমতাটা বেশি। এটা সবাই লিখছি কিনা? তারপর আমরা যদি কোলয়েড ঋণাত্মক আধান বিশিষ্ট হয় বা ধনাত্মক আধান বিশিষ্ট হয়, যে ক্যাটায়ন বা অ্যানায়ন গুলো, এবং তাদের একটা সারণী আমরা লিখে দিচ্ছি। এগুলোকে তুলে ফেলছেন কিনা আমাকে একটু জানান। এটা সবাই লিখে ফেলছে কিনা? এটা সবাই লিখছে কিনা আমাকে একটু জানান। সবাই এটা লিখে ফেলছে কিনা? এটা সবাই লিখে ফেলছি? ক্লিয়ার? জি স্যার। অন্তরাল আরেকবার। তাহলে আমরা দেখেন, আমরা আরো একবার বলি হার্ডি-শুলজের সূত্র। বিভিন্ন রাসায়নিক পদার্থ যোগ করে কোলয়েড কণাকে, বিভিন্ন রাসায়নিক পদার্থ যোগ করে কোলয়েড কণাকে জমাট বাঁধানো যায়। এই পদ্ধতির উদ্ভাবক হচ্ছে হার্ডি-শুলজে, এই ভদ্রলোক। হার্ডি-শুলজে এই কোলয়েডে জমাট বাঁধে কিসের উপরে ভিত্তি করে, কোন তথ্যের উপর ভিত্তি করে যে কোলয়েড কণাগুলো জমাট বাঁধে, সেটা বলতে যে ওনারা লক্ষ্য করেছেন কোলয়েড কণার বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন বা অ্যানায়ন হচ্ছে কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ
ক্লোরাইড কণা যদি ঋণাত্মক আধান বিশিষ্ট হয় তাহলে ক্যাটায়ন গুলো কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে, যদি ক্লোরাইড ধনাত্মক আধান বিশিষ্ট হয় তাহলে অ্যানায়ন গুলো কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। আবার আরেকবার উনি বলেছেন যে কোয়াগুলেশন ক্ষমতা আয়নের চার্জের সমানুপাতিক, অর্থাৎ আপনার আয়নের চার্জ যত বাড়বে তার কোয়াগুলেশন ক্ষমতা তত বাড়বে। তার মানে আমি যদি চিন্তা করি, দেখেন ঘটনাটা এরকম যে অ্যালুমিনিয়াম 3+, তারপরে বেরিয়াম 2+, যদি আমি চার্জ ঘনত্ব চিন্তা করি, যদি আমার ঋণাত্মক আধান বিশিষ্ট কোনো ক্লোরাইড হয় আর ক্যাটায়ন গুলো যদি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, তাদের কোয়াগুলেন্ট হিসেবে কাজ করার ক্ষমতাটা এমন। অ্যালুমিনিয়াম 3+, এটা কিন্তু সবচেয়ে বেশি আমার কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে, তারপরে 2+, তারপরে প্লাস, এরকম হিসেবে দেখা। এখন একই ধরনের বা সমান ধরনের চার্জ হলে তখন আমার আবার আকার দেখতে হবে, সেটা আলাদা। আমরা জানি তখন ক্যাটায়নের আকার যা ছোট হবে সেটা বেসিক্যালি উত্তম কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। যদি দুটো আয়নের চার্জ সংখ্যা সমান হয়, যে ক্যাটায়নের চার্জ ঘনত্ব বেশি সেটা উত্তম কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। ওকে, এখন ক্লিয়ার কিনা? তাহলে এখন আমরা দেখেন ঋণাত্মক বা ধনাত্মক আধান বিশিষ্ট আমরা ক্লোরাইড কণা দিয়ে তাদের কোয়াগুলেন্ট হিসেবে যারা কাজ করবে তাদের বিষয়টা একটু দেখাই। এটা আছে আর্সেনাস সালফাইড। আর্সেনাস সালফাইড এটা হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট ক্লোরাইড। ঋণাত্মক আধান বিশিষ্ট ক্লোরাইড। তাহলে আমরা এটা যদি আমি অ্যালুমিনিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড এইগুলো যদি আমরা ব্যবহার করার চেষ্টা করি, দেখে তাহলে এর মধ্যে আমার উত্তম কোয়াগুলেন্ট কি হবে? অ্যালুমিনিয়াম 3+, তারপরে বেরিয়াম 2+, তারপরে সোডিয়াম প্লাস। এগুলোর মধ্যে কোনটা? এই আর্সেনাস সালফাইডকে যদি আমরা এর থেকে এটাকে একত্রিত করে যদি জমাট বাঁধাতে চাই, তাহলে অ্যালুমিনিয়াম 3+ সবচেয়ে উত্তম কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে, উত্তম জমাট বাঁধক হিসেবে কাজ করবে, তারপরে বেরিয়াম 2+, তারপরে আমার সোডিয়াম আয়ন। আমি যদি এই যৌগগুলো যদি চিন্তা করি যে এই যৌগগুলো আমি ব্যবহার করব। ওকে, এটা সবাই তুলে নেই। তারপর আমরা ধনাত্মক আধান বিশিষ্ট ক্লোরাইড দেখাবো, এটা তুলে নিই সবাই। এটা সবাই তুলে ফেলি। তুলে ফেলছি আশা করি সবাই। এখন দেখেন ফেরিক হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট ক্লোরাইড। তাহলে আমি এখানে বেসিক্যালি অ্যানায়ন গুলো কিন্তু ক্লোরাইড হিসেবে কাজ করবে। অ্যানায়নের একটা সারণী আমরা দিয়ে দিচ্ছি, সবাই এটা লিখে নেন। এই সারণীটা সবাই ঠোঁটস্থ করে ফেলবেন। অ্যানায়নের ক্রম, এই ক্রমটা সবাই ঠোঁটস্থ করে ফেলবেন। অ্যানায়ন যখন আমরা অ্যাপ্লাই করব এই ক্রমটা সবাই মুখস্থ রাখবেন, এই ক্রমটা লিখে নেন। হেক্সাসায়ানোফ্রেট 3 আয়ন, ডাইক্রোমেট আয়ন, সালফেট, অক্সালেট, ব্রোমাইড, এই সারণীটা মুখস্থ রাখবেন অ্যানায়নের ক্ষেত্রে। এখানে যদি এমসিকিউ পড়ে যে কার ক্রম, কার কোনটা উত্তম কোয়াগুলেন্ট, এই অ্যানায়নটা মুখস্থ রাখবেন। হেক্সাসায়ানোফ্রেট 3 আয়ন, ডাইক্রোমেট, সালফেট, অক্সালেট, ব্রোমাইড, এই সারণীটা অ্যানায়নের ক্ষেত্রে সারণীটা মুখস্থ রাখবেন। ক্যাটায়নের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না।
ক্যাটায়নের আপনি দেখে বুঝতে পারবেন চার্জ ঘনত্ব, বাট এখানে চার্জ ঘনত্বটা কিন্তু বুঝতে একটু সমস্যা হবে। এই জন্য ডাইক্রোমেট, সালফেট, অক্সালেট, ব্রোমাইড, এটা আপনার এই সারণীটা ঠোঁটস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এখানে সমস্যা হতে পারে, বাট আপনার ক্যাটায়নের ক্ষেত্রে প্রবলেম হবে না। এটা আপনারা ঠোঁটস্থ করে ফেলেন, এটা লিখে ফেলেন, সুন্দর করে লিখে ফেলেন। এবং এই জিনিসটা ক্লিয়ার কিনা দেখেন, আমাকে একটু জানান সবাই। হেক্সাসাইনোফেট 3 আয়ন, ডাইক্রোমেট, সালফেট, অক্সালেট আয়ন এবং ব্রোমাইড আয়ন। ব্রোমাইড আয়নের সবচেয়ে কম, কারণ দেখেন এর চার্জ ঘনত্ব অলরেডি কম 1 -1, এটা দেখেন সব 2 2, তাহলে এর সবচেয়ে কম হবে, এটা 3 সবচেয়ে বেশি, আর এই যে 2 গুলো মাঝখানে আর 1 সবার শেষে। আপনারা এটা ক্লিয়ার হলে আমাকে জানান, যে এই জিনিসটা ক্লিয়ার হলে আমাকে জানান। মেহেদি হাসান শুভ বলছে ডান, মেহজাবিন ফারিয়া ক্লিয়ার, আন্তরা লাবিবা ক্লিয়ার, হৃদয় মিয়া ডান, স্বর্ণভদ্র ডান। এখন এরপর আমরা ব্যাখ্যামূলক কোশ্চেন লিখে দিব দুটো। এইগুলো আপনার এইচডব্লিউ থাকবে, আপনারা লিখে আমাকে এটা সেন্ড করবেন। আমি 2-3টা কোশ্চেন লিখে দিচ্ছি, এইগুলো লিখে আপনারা আমার ইনবক্স করবেন। প্রশ্ন লিখে নেন। সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা অ্যালুমিনিয়াম ক্লোরাইড উত্তম কোয়াগুলেন্ট কেন? আমরা হিংস দিয়ে দিব। এই দুটো কোশ্চেনের আনসার আপনারা আমাকে লিখে ইনবক্স করবেন। এই দুটো কোশ্চেনের আনসার ইনবক্স করবেন। তাহলে দেখেন এই আর্সেনাল সালফাইড কিন্তু আমার কি ধরনের, এটা কিন্তু ঋণাত্মক আধান বিশিষ্ট ক্লোরাইড। তাহলে আমি ধনাত্মক, আমার ক্যাটায়নটা এখানে কাজ করবে, অ্যালুমিনিয়াম 3+ কাজ করবে, আর কে কাজ করবে, সোডিয়াম কাজ করবে। তো অ্যালুমিনিয়াম 3+ এর যেহেতু চার্জ ঘনত্ব বেশি, সেহেতু এটা উত্তম কোয়াগুলেন্ট, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে উত্তম কোয়াগুলেন্ট। আর ফেরিক হাইড্রোক্সাইড, এটা কিন্তু আমার ধনাত্মক আধান বিশিষ্ট কিন্তু আমার ক্লোরাইড। তাহলে এখানে আমার কাজ করবে কি, অ্যানায়নটা ক্লোরাইড এবং সালফেট। এই সালফেটের যেহেতু চার্জ ঘনত্ব আমার বেশি, সেহেতু সালফেট কিন্তু ক্লোরাইডের থেকে উত্তম কোয়াগুলেন্ট হবে, তাই না? তো এই দুটোর আনসার আপনারা লিখে আমাকে ইনবক্স করবেন। কোশ্চেন দুটো বুঝছি কিনা এবং আনসার লিখতে পারবো কিনা আমাকে সবাই একটু জানান। কোশ্চেন দুটো লিখে নেন।
তাহলে যখন ধনাত্মক আধান বিশিষ্ট কোলয়েড হবে তখন অ্যানায়নটা কাজ করবে, আর যখন ঋণাত্মক আধান বিশিষ্ট কোলয়েড হবে তখন আমার ক্যাটায়নটা কাজ করবে। ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ ঘনত্ব দেখতে হবে বেসিক্যালি। আর অ্যানায়নগুলো তো আমি একটা সারণী আপনাদের লিখে দিয়েছি যে উত্তম কোয়াগুলেন্ট কোনটা হবে, সেটা দিয়ে আমরা আনসার করতে পারবো আশা করি, রাইট কিনা? তো এই দুটো কোশ্চেনের আনসার আমরা লিখতে পারবো কিনা, কোশ্চেন দুটো বুঝেছি কিনা আমাকে একটু জানান, সবাই কমেন্ট সেকশনে জানান। জি স্যার পারবো, অন্তরাল আবিবা, অনেক দাস পারবো, খানজাহান শুভ বুঝেছি। আর আপনাদের আমি পরে হয়তো ভুলে যাব, একটু বলে রাখি আপনাদের অ্যাসাইনমেন্টটা আমরা হয়তো আজকে রাত্রে নইলে আমরা কালকে হয়তো সাবমিট করে দেব অ্যাসাইনমেন্টটা। সেটার উপরে আপনারা লিখে আমাদেরকে সাবমিট করবেন, আমরা 3 জন পুরস্কৃত হবেন, সেটার আপনারা মেসেজ অনেক আগেই পেয়েছেন। আমরা আজকে রাত্রে অথবা কালকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব আপনাদের। একটু চেক করবেন, আপনারা গ্রুপ চেক করবেন, আজকে রাত্রে অথবা কালকে সকালে আপনারা পেয়ে যাবেন আশা করি অ্যাসাইনমেন্টটা। মেহেদী হাসান শুভ দেখেন এই যে আর্সেনাস সালফাইড এটা হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট কোলয়েড, তাহলে এখানে ক্যাটায়ন বিপরীতধর্মী আধান ক্যাটায়নটা কাজ করবে, যে অ্যালুমিনিয়াম 3+ এবং সোডিয়াম আয়নটা কাজ করবে। তো অ্যালুমিনিয়াম 3+ এর চার্জ ঘনত্ব তো বেশি, এজন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা উত্তম কোয়াগুলেন্ট হবে। আবার এই ফেরিক হাইড্রোক্সাইড আছে ধনাত্মক আধান বিশিষ্ট ক্লোরাইড, তাহলে এখানে আমার অ্যানায়নটা কাজ করবে। অ্যানায়ন মানে কি, ক্লোরাইড আয়ন কাজ করবে, সালফেট কাজ করবে। তো সালফাইড আয়নের যেহেতু চার্জ ঘনত্ব বেশি, সেহেতু পটাশিয়াম সালফেটটা কি হবে, উত্তম কোয়াগুলেন্ট হবে পটাশিয়াম ক্লোরাইড অপেক্ষা। ঠিক আছে, মেহেদী হাসান শুভ ক্লিয়ার কিনা? প্রত্যাশা মজুমদার, রোজিনা আক্তার, মাকরুমা সুলতানা, আন্তরাল আবিবা, খানজাহান শুভ, হুমায়ুন কবির সবাই বলছে ডান, পারবো। ঠিক আছে, ওকে। আর দুটো ছোট ছোট জিনিস আমাদের আছে দেখেন, পেপটাইজেশন এবং পিন্ডাল ঘটনা, দুটো ছোট ছোট সংজ্ঞা আমরা দিয়ে দিচ্ছি, এগুলো সংজ্ঞায় হয়তো আসতে পারে। পেপটাইজেশন পেপটাইজেশন আসলে কোয়াগুলেশনের উল্টো। কোয়াগুলেশনের সাহায্যে আমরা কোলয়েড কণাকে কি করি, একত্রিত করে কি জমাট বাঁধাই না, আবার রাসায়নিক পদার্থ যোগ করে এই জমাট বাঁধানো কোলয়েড, এই জমাট বাঁধানো আমরা এই কোলয়েডকে যদি আবার আগের অবস্থায় আমরা ব্যাক করাতে পারি, সেই ঘটনাটা হচ্ছে পেপটাইজেশন। অর্থাৎ যে প্রক্রিয়ায় অধক্ষিপ্ত বা জমাকৃত কোলয়েড কণাকে রাসায়নিক পদার্থ যোগ করে আবার পুনরায় কোলয়েডে রূপান্তরিত করা হয়, তাকে বলা হবে পেপটাইজেশন। আমি একটু লিখে দিই। এটা লিখে দেন। আমরা কোয়াগুলেশনটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাব, এই ঘটনাটার নাম হচ্ছে পেপটাইজেশন। এটা লিখে নেন সবাই। পেপটাইজেশন হলো, আর কিন্ডাল ঘটনাটা আমরা লিখে দিচ্ছি।
আশা করি এটা সবাই লিখে ফেলছি। তারপর আমরা টিন্ডাল ঘটনাটা লিখে দিব। এটা কি সবাই লিখে ফেলছি নাকি? আশা করি সবাই লিখে ফেলছে। এখন আমরা আমরা লিখে দিব টিন্ডাল ঘটনা। দ্রবণের মধ্যে আলোক রশ্মি ফেলা হলে দ্রবণস্থ কণা দ্বারা আলোক রশ্মি বাধাপ্রাপ্ত, প্রতিফলিত বা বিচ্ছুরিত হয়। এই ঘটনাকে টিন্ডাল ঘটনা বলে। কোন দ্রবণের মধ্যে আলোক রশ্মি ফেলা হলে দ্রবণস্থ কণা দ্বারা আলোক রশ্মি বাধাপ্রাপ্ত, প্রতিফলিত বা বিচ্ছুরিত হয়। এই ঘটনাকে টিন্ডাল ঘটনা বলে। কোন দ্রবণের মধ্যে আলোক রশ্মি ফেলা হলে দ্রবণস্থ কণা দ্বারা আলোক রশ্মি বাধাপ্রাপ্ত, প্রতিফলিত বা বিচ্ছুরিত হয়। এই ঘটনাকে টিন্ডাল ঘটনা বলে। ক্লিয়ার কিনা? সবার তোলা হয়েছে কিনা আমাকে একটু জানান। সব তোলা হয়েছে কিনা? তাহলে আমরা মোটামুটি সবগুলো আমরা বলে দিয়েছি। এটা তোলা কমপ্লিট কিনা আমাকে একটু জানান। সবার তোলা হয়েছে কিনা আমাকে জানান। কোন দ্রবণের মধ্যে আলোক রশ্মি ফেলা হলে দ্রবণস্থ কণা দ্বারা আলোক রশ্মি বাধাপ্রাপ্ত, প্রতিফলিত বা বিচ্ছুরিত হয়। এই ঘটনাকে টিন্ডাল ঘটনা বলে। সবাই লেখা কমপ্লিট করছে কিনা আমরা একটু বলে ফেলি। সবাই লেখা কমপ্লিট করছে কিনা আমাকে একটু জানান। ইসমাইল বলছে লেখা হয়ে গেছে। আন্তরা লাবিবা বলছে লেখা হয়েছে। প্রত্যাশা মজুমদার, খানজাহান শুভ, সাদিয়া আফরিন, হুমায়ুন কবির এবং লিখে ফেলেন ক্লিয়ার। মেহজাবিন ফারিয়া, হৃদয় মিয়া, রাকিব ইসলাম। সবাই মোটামুটি আশা করি এগুলো আজকে আলোচনা আশা করি আমরা বুঝছি সবাই। আর 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 কি খেয়াল করেন, আপনারা যদি খেয়াল করেন এই দিকে শেষের দিকে দেখবেন কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম, মেহেদি, তারপরে আপনার মেহেদি, এরকম কিছু কিছু টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, এরকম কিছু কিছু জিনিস আছে। এগুলো আমরা পড়ব। তো আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম বা ট্যালকম পাউডার বা মেহেদি, এগুলো শুধু মূল উপাদানটা পড়বেন। এখান থেকে বেসিক্যালি শুধু এমসিকিউ আসে, সিকিউ বলেন, জ্ঞান বলেন, অনুধাবন, এরকম কোনো কোশ্চেনই তেমন আসে না। এই জন্য আপনারা ট্যালকম পাউডার, তারপর হচ্ছে ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, মেহেদি বা এইভাবে ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলোর মূল উপাদানগুলো পড়ার চেষ্টা করেন। আমরা লিখে দিব, মূল উপাদানগুলো লিখে দিব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা কাজ করব। এগুলো নিয়ে কাজ করব টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, এটা নিয়ে আমরা কাজ করব। আর যেগুলো ছোট ছোট জিনিসপত্র আছে সেগুলো নিয়ে কাজ করব। আর যেগুলো যা যা পড়তে হবে সেগুলো আমরা বলে দিব। তারপর আপনাদের বলা থাকলো শুধু এই শেষের দিকে যে জিনিসগুলো আছে এইগুলো শুধু মূল উপাদানটা পড়বেন, শুধু এমসিকিউ এর জন্য। তাছাড়া আর ওখান থেকে কোনো কোশ্চেন আসে না, এমসিকিউ এর জন্য পড়বেন বেসিক্যালি আপনারা।
তো আজকে ক্লাস আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত আমরা নিব, 30 সেকেন্ড এটা জানান। আর আমরা নেক্সট ক্লাসে মোটামুটি এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে চলে যাব। নেক্সট ক্লাসে আমরা আজকে ক্লাস সম্পর্কে আপনাদের আমরা মতামত নিব 30 সেকেন্ড ধরে। আর অ্যাসাইনমেন্টটা আমরা আজকে রাত্রে অথবা কালকে আপনাদের সাবমিট করে দিব, আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিব, যাতে এগুলো আপনারা দ্রুত করে আবার আমাদেরকে জমা দিতে পারেন। আমরা ওটা আবার দেখে আপনাদের দেখে দিব আর কি, কে কেমন করলেন সেটা দেখে দিব। তো আজকে আমরা মোটামুটি ক্লাসটা এখানে শেষ করছি আর কি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।